রুল টানা একটা ভাঁজ করা কাগজ। ভাঁজ খুলতেই দেখা গেল একজনের কাঁচা হাতের লেখা। রূপা কৌতূহল নিয়ে সেটা পড়তে শুরু করলো। তার আগে দুই হাত মুষ্টিবদ্ধ, ডান হাতের ওপর বাম হাত বুকের ওপর ক্রস করে চেপে রাখো, এইটা সে পড়ল। চোখ বন্ধ করে 37 বার মৃত মানুষের নাম উচ্চারণ করো। চোখ খুলে আয়নার দিকে তাকাও। দৃষ্টি নিবদ্ধ করো বহু দূরে। পেছনের দৃশ্য ঝাপসা হয়ে মিলিয়ে যাবে। তখন আয়নায় নিজের মুখের দিকে তাকাও। রূপা বলল, আপু, আম্মু মারা যাবার পর না তোমার আরেকটা বিয়ে করা উচিত ছিল। রূপা আর তার বাবা শাহেদ ডাইনিং টেবিলে খেতে বসেছে। রূপার কথা শুনে শাহেদ একটা বিষম খেল। কাশতে কাশতে সে বলল, কি বললি? আমার বিয়ে করা উচিত ছিল? হ্যাঁ, অবশ্যই বিয়ে করা উচিত ছিল। কেন? তাহলে আমার একটা কথা বলার মানুষ থাকতো। কোনো কিছু সমস্যা হলে তার সাথে কথা বলতে পারতাম। শাহেদ হাসি হাসি মুখ করে বলল, তুই কেমন করে জানিস সেই মহিলা তোর কথা শুনতো? যদি ডাইনি টাইপের একটা মহিলা হতো তখন? রূপা মাথা নেড়ে বলল, তুমি কেন ডাইনি টাইপের একটা মেয়ে বিয়ে করবে? তোমার সুইট টাইপের একটা মেয়ে বিয়ে করা উচিত ছিল, হাসি খুশি মাই ডিয়ার টাইপের। শাহেদ প্লেটে ভাত নিতে নিতে বলল, মাই ডিয়ার টাইপের একজন মাই ফিয়ার টাইপের হয়ে যেতে কতক্ষণ? ঠাকুরমা ঝুলি পড়িসনি? আব্বু, ওগুলো পুরোনো দিনের বই। রিয়েল লাইফে এগুলো কিছুই হয় না। খামোখা কেন একজন মানুষ ওই ডাইনি টাইপের হবে? শাহেদ এবারে মুখে একটা হতাশার ভাব ফুটিয়ে বলল, তুই এই কথাটা 7 বছর আগে কেন বললি না? আমি তোর কথা ভেবে বিয়ে করলাম না, আর এখন তুই আমাকে সেজন্য দোষ দিচ্ছিস। এখন করে ফেলো। এখন? হ্যাঁ। শাহেদ তার কাঁচা পাকা চুল দেখিয়ে বলল, সব চুল পেকে যাচ্ছে, এখন আমাকে কে বিয়ে করবে? আফসোস, যখন সময় ছিল তখন কেউ আমাকে বলল না। আসলে কথাটি সত্যি নয়। রূপার এখন বয়স 15। তার বয়স যখন 8 তখন রূপার মা মালা খারাপ ধরনের একটা ব্লাড ক্যান্সারে মারা যান। শোকের প্রথম ধাক্কাটি কেটে যাবার পর শাহেদের মা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই তাকে বিয়ে করার পরামর্শ দিয়েছিল। সবাই তখন রূপার কথাই বলেছিল, মেয়েটা তা না হলে একেবারে একলা হয়ে যাবে যে। শাহেদ রাজি হয়নি। রূপার মায়ের জায়গায় সে কিছুতেই অন্য একটা মহিলার কথা চিন্তাও করতে পারেনি। সেই 8 বছর থেকে শাহেদ রূপাকে মানুষ করে এনেছে। সকালে ঘুম থেকে তুলেছে, নাস্তা করে স্কুলে নিয়ে গেছে। নিজে স্কুল থেকে আনতে না পারলে অন্য কাউকে দিয়ে আনিয়েছে। রাতে ঘুম পাড়িয়েছে, ঘুমিয়ে যাবার পর রাত জেগে নিজে নিজের কাজ করেছে। রূপার অসুখ হলে বুকে চেপে ধরে হেঁটেছে, মাথায় পানি ঢেলেছে, ঘন্টায় ঘন্টায় থার্মোমিটার দেখেছে। মালা বেঁচে থাকলে যা যা করত শাহেদ তার সব কিছুই করেছে, তবু কখনোই তার জায়গাটা পূরণ করতে পারেনি। মা দিয়ে কখনো বাবার অভাব পূরণ করা যায়, কিন্তু বাবা দিয়ে কখনো মায়ের অভাব পূরণ হয় না। রূপা নিজের প্লেটের খাবার নাড়াচাড়া করতে করতে বলল, তুমি বিয়ে করলে আরো একটা জিনিস হতো। তাই? কি জিনিস? আমার আরো কয়েকটা ভাই বোন থাকতো, আমাকে সবসময় একলা থাকতে হতো না। শাহেদ একটু অবাক হয়ে তাকে বলল, তোকে সবসময় একলা থাকতে হয় কে বলেছে? স্কুলে এত বন্ধু বান্ধব। স্কুলের বন্ধু বান্ধব আর ভাই বোন দুটো আলাদা ব্যাপার। তুই কেমন করে জানিস? না জানার কি আছে, আমি দেখি না। শাহেদ তার মেয়েটির জন্য এক ধরনের বেদনা অনুভব করে। সত্যি এই মেয়েটা বড্ড একা।
আগে কখনো সেটি নিয়ে কখনো তার কাছে সে অভিযোগ করেনি। ইদানিং মাঝে মাঝে এই কথাটা সে বলছে। আজকাল শাহেদ নিজেও অনেক ব্যস্ত হয়ে পড়েছে। বাসায় আসতে প্রায় বেশ রাত হয়। রূপার মায়ের নাম দিয়ে সে মালা ইলেকট্রনিক্স নামে যে ফ্যাক্টরিটা শুরু করেছে, এই বছরখানেক হলো সেটা নিজের পায়ে দাঁড়িয়েছে। গতবার মাত্র প্রথমবার সেটা বাইরে কিছু যন্ত্রপাতি এক্সপোর্ট করেছে। কাজকর্ম নিয়ে খুব ব্যস্ত থাকে সে। মনে মনে ভেবেছিল রূপা বড় হয়েছে, ছোট থাকতে তাকে যত সময় দিয়েছে এখন আর তত সময় না দিলেও চলবে। কিন্তু সেটা বোধ হয় সত্যি নয়। 15-16 বছরের মেয়ের সম্পূর্ণ ভিন্ন একটা জগৎ থাকে, সেখানে হঠাৎ করে ঢোকা যায় না, কিন্তু সেই জগতের কাছাকাছি থাকতে হয়। তা না হলে হঠাৎ করে মাঝখানে বিশাল দূরত্ব হয়ে যায়। শাহেদ তার খাওয়া শেষ করে এক গ্লাস পানি খেয়ে রূপার দিকে তীক্ষ্ণ চোখে তাকালো। তারপর জিজ্ঞেস করলো, তুই সত্যিই খুব একা, তাই না? রূপা এবারে কেমন যেন একটু লজ্জা পেয়ে যায়। জোরে জোরে মাথা নেড়ে বলল, না না আপু, আমি এমনি ঢং করছিলাম। ঢং? হ্যাঁ, রূপা হেসে বলল, আমি তো টিনেজার। ওই টিনেজাররা হচ্ছে ঢঙের মাঝে সব থেকে বড় এক্সপার্ট। শাহেদ একটা ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে বলল, হুম, তুই আসলেই সত্যি কথাই বলেছিস। আসলেই তুই খানিকটা লোনলি। না না, তুমি ভুল বুঝছো, আমি ঠিকই আছি। না না, তুমি ঠিক নেই। দেখ, তোর বয়সী বাচ্চা কাচ্চারা যখন বাসায় আসে তখন সেখানে মা থাকে, ভাই বোন থাকে। তোর বেলায় কেউ থাকে না, তুই একা। ময়না খালা আছে, ইদ্রিস চাচাও আছে। ময়না খালা কাজের বুয়া আর ইদ্রিস চাচা বহুদিনের পুরনো ড্রাইভার। তারা যাই করুক, 15-16 বছরের একটা মেয়ের নিঃসঙ্গতা যে দূর করতে পারে না, সেটা রূপা আর শাহেদ দুজনেই জানে। তাই দুজনের কেউই কোনো কথা বলল না, আর দুজনেই একটু হাসির ভান করল। শাহেদ পানির গ্লাসটায় আরো খানিকটা পানি ঢালতে ঢালতে বলল, একটা কাজ করা যাক। কি কাজ? একটা বড় ভ্যাকেশন নেওয়া যাক। ভ্যাকেশন? রূপা অবাক হবার ভান করে বলল, তুমি ভ্যাকেশন নেবে? কেন, আমি ভ্যাকেশন নিতে পারি না? আগে একবার নাও তো, তারপর দেখি। শাহেদ গলায় উৎসাহ ঢেলে বলল, তুই আর আমি কোনো একটা জায়গায় একসাথে, কি বলিস? রূপা একটু হাসতে হাসতে বলল, কোথায় যাবে শুনি? চিটাগাং হিল ট্রাক্স যেতে পারি, তা না হলে সুন্দরবন। জ্যোৎস্না রাতে সুন্দরবন যা চমৎকার দেখায়। রূপা খিলখিল করে হেসে বলল, আব্বু, তুমি শুধু শুধু এত প্ল্যান প্রোগ্রাম করছো। তুমি তোমার ওই মালা ইলেকট্রনিক্স ছেড়ে একটা দিনও থাকতে পারবে না। একদিন কেন, এক বেলাও না। এক বেলাই বা কেন, 1 ঘন্টাও থাকতে পারবে না। শাহেদ গম্ভীর গলায় বলল, তুই বাজি ধরতে চাস? ঠিক আছে, কি বাজি ধরবি তুমি বলো। আচ্ছা, যদি সত্যি সত্যি তোকে নিয়ে লম্বা একটা ভ্যাকেশনে যাই, তাহলে তোর যত হাউকাও মার্কা সিডি আছে সব নালায় ফেলে দিয়ে আসবি। রূপা আতকে উঠে বলল, ইস আব্বু, তুমি এসব কি বলছো? এত কষ্ট করে সিডিগুলো কালেক্ট করেছি, আর সেগুলো তুমি ফেলে দেবে? শাহেদ চেয়ারে হেলান দিয়ে মাথা নাড়তে নাড়তে বলল, কি যে তোরা মজা পাস এইসব চেঁচামেচি শুনে। না আছে কোনো লিরিক, না আছে কোনো সুর। রূপা গলা উঁচিয়ে বলল, আব্বু, আমি বাজি ধরে বলতে পারি, তুমি যখন ছোট ছিলে তখন তোমার আব্বু তোমাকে বলেছেন কি সব হাউকাও মার্কা গান শুনিস, না আছে কোনো সুর, না আছে তাল। শাহেদ হেসে ফেলল। রূপা ঠিকই বলেছে। সে যখন কলেজে পড়তো তখন বিটলস নিয়ে খুব হইচই। একদিন কোথায় যেন বিটলসের গান হচ্ছে, তখন হঠাৎ করে তার বাবা এসে গেলেন।
গান শুনে চোখ কপালে তুলে বললেন, এই এই লোককে কি কুকুরে কামড়েছে নাকি? এইভাবে চিৎকার করছে কেন? রূপা ঠিক বিশ্বাস করেনি, কিন্তু শাহেদ সত্যি সত্যি পুরো 2 সপ্তাহের জন্য ছুটিতে যাবার প্রস্তুতি নিয়ে নিল। প্রথমে রাঙামাটি, সেখান থেকে কক্সবাজার, কক্সবাজার থেকে সুন্দরবন। রাঙামাটিতে তার পরিচিত এক বন্ধুর বাসায়, কক্সবাজারে পর্যটনের হোটেলে, সুন্দরবনে একটা রেস্ট হাউসে। এই 2 সপ্তাহের ছুটিতে শাহেদ কিছুই করবে না, শুধু বিছানায় শোয়া হয়ে গল্পের বই পড়বে বলেই ঠিক করেছে। সেটা শুনে রূপা খিল খিল করে হেসে বলল, আব্বু, তুমি যদি পুরো 2 সপ্তাহ বিছানাতেই শুয়ে থাকবে, তাহলে এত কষ্ট করে রাঙামাটি, কক্সবাজার আর সুন্দরবন কেন যাচ্ছ? তুমি তোমার ঘরে গিয়েই শুয়ে থাকো। শাহেদ অপ্রস্তুতের মতো হেসে বলল, ধুর বোকা, সবকিছুর জন্য একটা ওই অ্যাটমসফিয়ার লাগে না? এই ঘরে শুয়ে থাকা, সুন্দরবনের রেস্ট হাউসে শুয়ে থাকা এক ব্যাপার হলো? কাজেই বেশ করে ভ্রমণের প্রস্তুতি শুরু হয়ে গেল। রূপার ক্লাসের মেয়েরা চোখ কপালে তুলে রূপাকে বলল, হ্যাঁ, এই 2 সপ্তাহ জঙ্গলে থাকবি তুই? রূপা বলল, 2 সপ্তাহ জঙ্গলে না, 1 সপ্তাহ জঙ্গলে, বাকি 1 সপ্তাহ রাঙামাটি আর কক্সবাজারে। ওই একই কথা। না না, মোটেও এক কথা না। তোর রাঙামাটিতে টেলিভিশন আছে? স্টার ওয়ার্ল্ড, এমটিভি আছে? রূপা মুখ গম্ভীর করে বলল, আমি কি টেলিভিশন দেখার জন্য যাচ্ছি নাকি? আমি যাচ্ছি আমার আব্বুর সাথে ভ্যাকেশনে। রূপার বান্ধবী সোনিয়া বলল, সেইটাই তো আমার প্রশ্ন, মানুষ তার বাবার সাথে ভ্যাকেশনে কিভাবে যায়? আমি আর আব্বু একসাথে থাকলে তো কোনো কথাই বলতে পারি না। আরো 2 জন এই বিষয়ে একমত হয়ে গেল। একজন জিজ্ঞেস করলো, রূপা, তুই তোর আব্বুর সাথে এই 2 সপ্তাহ কি নিয়ে কথা বলবি? কি নিয়ে কথা বলবো মানে? তোদের সাথে কি নিয়ে কথা বলি? আমাদের সাথে যা নিয়ে কথা বলিস তাই নিয়ে তুই তোর আব্বুর সাথে কথা বলিস? রূপা হাতে কিল দিয়ে বলল, হ্যাঁ, 100 বার বলি। রূপার বান্ধবীরা খানিকটা বিস্ময় এবং অনেকটা অবিশ্বাস নিয়ে তার দিকে তাকিয়ে রইল। শাহেদ রূপাকে নিয়ে ঢাকা থেকে ট্রেনে চট্টগ্রামে রওনা দিল। প্রথমে ভেবেছিল প্লেনে যাবে, কিন্তু পরে সেই পরিকল্পনা বাতিল করে দিল। ভ্রমণের পুরো ব্যাপারটাই হচ্ছে ধীরে সুস্থে উপভোগ করে যাওয়া। প্লেনে সেটা হয় না, সেখানে সারাক্ষণই এক ধরনের তাড়া থাকে যেন। ট্রেনে চট্টগ্রাম পৌঁছে একটা গাড়ি করে শাহেদ আর রূপা যখন তার বন্ধুর ঠিক করে রাখা বাসায় পৌঁছালো, তখন সন্ধ্যা হয়ে গেছে। বাসার সামনে শাহেদের বন্ধু অপেক্ষা করছিল। গাড়ি থামতেই ঘর থেকে বের হয়ে এলো। রূপা গাড়ি থেকে নেমে অবাক হয়ে বাসাটির দিকে তাকিয়ে রইল। হ্রদের তীরে গাছগাছালি ঢাকা একটা টিলার উপর একেবারে ছবির মতো একটা বাসা। দেখে মনে হয় কেউ বুঝি ক্যালেন্ডার থেকে কেটে এনে লাগিয়ে দিয়েছে। শাহেদ তার পুরনো বন্ধুর সাথে দেখা হওয়ার পর প্রথম উচ্ছ্বাস শেষ করে রূপার সাথে পরিচয় করিয়ে দিয়ে বলল, রূপা, মা দেখ, এই হচ্ছে আমার বন্ধু মতিন। আমরা যখন স্কুলে পড়তাম তখন এর মতো বাজি একটা ছেলেও ছিল না। রূপা তার বাবার দিকে তাকিয়ে বলল, আর তুমি নিজে কিরকম মানুষ ছিলে সেটা তো বললে না। শাহেদের বন্ধু মতিন হা হা করে হেসে বলল, ইয়াং লেডি, তুমি ঠিকই ধরেছ। তোমার বাবা বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট শাহেদ রহমান ছোটবেলায় মোটেই ধোয়া তুলসী পাতা ছিলেন না। ভেরি ফ্র্যাঙ্কলি, যদি কোনো পাতার সাথে তুলনা করতেই হয়, সেটি হবে বিছুটি পাতা। ছেলেবেলার কথা মনে করে 2 বন্ধু আবার খানিকক্ষণ হাসাহাসি করল। হাসাহাসি একটু কমে আসতেই রূপা বলল, চাচ্চু, আপনার এই বাসাটা খুব সুন্দর। মতিন মাথা নেড়ে বলল, না না, এটা আমার বাসা না, এটা আমার পরিচিত একজনের বাসা। তার ছেলে একটু ওই আধা পাগলা ধরনের ছিল,
ছেলেটা মারা যাবার পর পুরো ফ্যামিলি আমেরিকাতে চলে গেছে, আর আমাকে দায়িত্ব দিয়েছে বিক্রি করে দেবার জন্য। রূপা তার আব্বু শাহেদের হাত ধরে বলল, আব্বু, তুমি এটা কিনে ফেলো। মতিন শাহেদের দিকে তাকিয়ে বলল, এইটা কিন্তু মন্দ আইডিয়া না, কিনে ফেল। ঢাকার বাইরে রিল্যাক্স করার একটা জায়গা পাবি। শাহেদ ভুরু কুচকে বলল, তোর ধারণা আমি কচকচে টাকার উপর শুয়ে থাকি, তাই তো? তুই জানিস আমার ব্যাংকের লোন কত? ব্যাংক লোন না হয় আর একটু বাড়িয়ে নিলি। শাহেদ বাসাটার দিকে খানিকক্ষণ মুগ্ধ চোখে তাকিয়ে থেকে বলল, তবে বাসাটা অপূর্ব। হ্রদের ধারে টিলার উপরে এত সুন্দর সেটিং যে অবিশ্বাস্য ব্যাপার। মতিন বলল, ডিসিশন নিয়ে নে, আমি তোকে পানির দরে কিনিয়ে দেব। রূপা শাহেদের হাত টেনে বলল, কিনে ফেলো আব্বু। শাহেদ রূপার ঘাড় ধরে মৃদু ঝাঁকুনি দিয়ে বলল, তোর কথা শুনে মনে হচ্ছে বাসা কিনে ফেলা বাজার থেকে ইলিশ মাছ কেনার মতোই। ইচ্ছে করলেই কিনে ফেলা যায়। মতিন চোখ মটকে বলল, বাসার বাইরে থেকে দেখেই তোরা মুগ্ধ হয়েছিস, ভেতরে গেলে একেবারে পাগল হয়ে যাবে। এত সুন্দর ডিজাইন দেখাই যায় না সচরাচর। অনেক সুন্দর বাসা আছে যেগুলো কেমন জানি বেশি সাজানো মনে হয়, এটা সেরকম নয়। এটা ভেরি ওয়ার্ম অ্যান্ড কোজি। শাহেদ ভুরু কুচকে মতিনের দিকে তাকিয়ে বলল, তুই কবে থেকে বাসার দালাল হয়ে গেলি রে? একেবারে রিয়েল এস্টেট এজেন্টের মতো কথা শুরু করেছিস। মতিন হা হা করে হেসে বলল, কি যে বলিস, তবে পুরোপুরি এজেন্ট এখনো হতে পারিনি। এই বাসার দুটো বড় ঝামেলার কথাও বলে দিই। রূপা চোখ বড় বড় করে বলল, ঝামেলা? হ্যাঁ, একটা কাল্পনিক আর একটা বাস্তব। মতিন রূপার দিকে তাকিয়ে বলল, কাল্পনিকটা শুনে তুমি ভয় পাবে না তো? রূপা শঙ্কিত চোখে মতিনের দিকে তাকিয়ে বলল, না চাচ্চু, মনে হয় ভয় পাবো না। গুড। বাসার প্রথম ঝামেলাটা হচ্ছে এর সুনাম নিয়ে। হ্যাঁ, এর কোনো সুনামই নেই। ভৌতিক বাসা হিসেবে বরঞ্চ দুর্নাম আছে। ভৌতিক বাসা? হ্যাঁ, এখানে যে মানুষটি থাকতো তার নাম ছিল সেলিম। সে হঠাৎ করেই মারা যায়। মৃত্যুটা মোটামুটি অস্বাভাবিক ছিল বলা যায়, তাই সবাই এই বাসাটাকে হন্টেড হাউস বলে ভাবতে ভালোবাসে। রূপা ভয়ে ভয়ে বলল, কিরকম হন্টেড হাউস চাচ্চু? ওই রাত্রিবেলা কেউ হাঁটাহাঁটি করে, হাসে? সেটা তো আমি জানি না। আমি বহু রাত এখানে থেকেছি, বিছানায় শোয়া মাত্রই ঘুম। ভূত হাঁটে নাকি হাসে সেটা আমি বলতে পারবো না। শাহেদ জিজ্ঞেস করলো, আর দ্বিতীয় ঝামেলাটা? দ্বিতীয় ঝামেলাটা হচ্ছে এখানে আসা যাওয়া নেই। বাসাটা একেবারে শহরের বাইরে, দেখেছিসই তো, নির্জন একটা জায়গা, ধারে কাছে কোনো মানুষ নেই। হঠাৎ করে কোনো এমার্জেন্সি হলে কোনো সাহায্য আসার কোনো সুযোগই নেই। শাহেদ ভুরু গুছিয়ে বলল, তুই এরকম একটা জায়গায় আমাকে তুলে দিচ্ছিস? মতিন শাহেদের পিঠে থাবা দিয়ে হা করে হেসে বলল, তোর ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোরা যে কদিন থাকবি সেই কদিন বাসায় পাহারার জন্য আলাদা লোক থাকবে। সর্বক্ষণ তোদের জন্য একটা গাড়ি আর ড্রাইভারও থাকবে। রান্না করার জন্য একটা বাবুর্চি, কাজকর্মে সাহায্য করার জন্য দুজন বয়। তুই যদি চাস তাহলে থানা থেকে পুলিশও নিয়ে এসে রাখতে পারি। শাহেদ বলল, থাক, এখানে এসেছি নিরিবিলি কয়েকটা দিন থাকার জন্য। তুই যদি পুলিশ আর বিডিআর দিয়ে বাসা বোঝাই করে ফেলিস তাহলে তো মুশকিল। আসলে পুরো এলাকাটা অসম্ভব সেফ। তোরা তো ঢাকা থেকে এসেছিস, সেজন্যই বলছি। ঢাকার মানুষ হচ্ছে প্যারানয়েড, কেউ কাউকে বিশ্বাস করে না। সব সময় ভয় ভয় থাকে যে কেউ বুঝি ডাকাতি করে ফেললো, খুন করে ফেললো, ওই ছিনতাই করে ফেললো। রূপা বলল, আব্বু চলো বাসার ভেতরে যাই, তোমরা বাইরে থেকেই মনে হচ্ছে সব গল্প শেষ করে ফেলবে। মতিন বলল, হ্যাঁ ও ঠিকই বলেছে, চলো চলো ভেতরে যাই। বাসার ভেতর থেকে দুজন লোক এসে শাহেদ আর রূপার সুটকেস, ব্যাগ এসব নিয়ে
বাসার ভেতরে চলে যেতে থাকে। মতিন, শাহেদ আর রূপাকে নিয়ে তাদের পেছনে পেছনে বাসার ভেতরটা এসে ঢুকলো। ঘরের ভেতরে পা দিতেই রূপার খুব বিচিত্র একটা অনুভূতি হয়। হঠাৎ করে তার মনে হতে লাগলো ঘরটা খুব ঠান্ডা। তার সারা শরীর কেমন যেন কাঁটা দিয়ে উঠল। শুধু তাই না, রূপার হঠাৎ মনে হলো কেউ একজন তার দিকে যেন তাকিয়ে আছে। রূপা মাথা ঘুরিয়ে চারিদিকে তাকালো। কই, কেউ তো তার দিকে তাকিয়ে নেই। কিন্তু তারপরেও কি ভয়ঙ্কর বাস্তব একটা অনুভূতি। বাসাটি খুব সুন্দর করে সাজানো, দামি সেগুন কাঠের ফার্নিচার, দেয়ালে তেল রঙের ছবি। শাহেদ একটা ছবির সামনে দাঁড়িয়ে বলল, এটা কার পোর্ট্রেট? মতিন কয়েক পা এগিয়ে গিয়ে শাহেদের পাশে দাঁড়িয়ে বলল, সেলিমের। এই বাসার যে মানুষটি মারা গিয়েছিল সেই সেলিম। শাহেদ বলল, কি সুন্দর পোর্ট্রেট। হ্যাঁ, প্যারিসে করিয়েছিল, অসম্ভব ভালো কাজ। রূপা শাহেদ আর মতিনের পাশে গিয়ে দাঁড়িয়ে পোর্ট্রেটের দিকে তাকাতেই কেমন যেন একটু চমকে উঠল। পোর্ট্রেটে 23-24 বছরের একটা ছেলের ছবি, মাথায় এলোমেলো ঝাঁকড়া চুল, অস্বাভাবিক তীক্ষ্ণ চোখ এবং মুখে এক ধরনের ক্রূর হাসি। রূপা কেমন যেন সম্মোহিতের মতো ছবিটার দিকে তাকিয়ে থাকে। তার মনে হতে থাকে এলোমেলো চুলের এই নিষ্ঠুর চেহারার মানুষটি বুঝি ছবি নয়, এটি যেন একটা জীবন্ত মানুষ, যেন সত্যি সত্যি ক্রূর একটা হাসি দিয়ে তার দিকে তাকিয়ে আছে। রূপা কেমন যেন শিউরে ওঠে, তারপর এক পাশে সরে যায়। তার মনে হতে থাকে মানুষটি বুঝি হঠাৎ করে ছবির ভেতর থেকে বের হয়ে আসবে। রূপা সরে যাবার পরেও ছবির মানুষটি তার দিকে তাকিয়ে রইল। ঘরের কোথাও গিয়ে মানুষটির দৃষ্টি থেকে সরে যাবার উপায় নেই। রূপা হঠাৎ করে বিচিত্র এক ধরনের অস্বস্তি অনুভব করতে থাকে। মতিন রূপার কাছে এগিয়ে এসে বলল, এসো মা, তোমাকে তোমার ঘর দেখিয়ে দেই। চলুন। রূপা এই ঘর থেকে সরে যাবার সুযোগ পেয়ে খুশি হয়ে উঠল। মতিনের কথা সত্যি, এই বাসার ভেতরটুকু বাইরের থেকেও সুন্দর। যিনি থাকতেন তার রুচি চমৎকার, সবকিছুতেই যে তার রুচি একই রকম চমৎকার সেটা বোঝাই যায়। হঠাৎ করেই সে চলে গেছে, কিন্তু তার দৈনন্দিন জীবনের সব কিছু এখানেই রেখে গেছে। রূপার ঘরটি বেশ বড়, জানলা দিয়ে বাইরে বিস্তৃত হ্রদ দেখা যায়। ঘরের মেঝেতে রঙিন ছোট ছোট কার্পেট বিছানো রয়েছে, বড় খাট, মাথার কাছে তাকে বই সাজানো রয়েছে, শুয়ে শুয়ে বই পড়া যাবে। একপাশে ছোট ড্রেসিং টেবিল, লেখাপড়া করার জন্য একপাশে একটা ডেস্ক আর একটা সুদৃশ্য চেয়ার। ঘরে ঢুকলেই মনটা বেশ ভালো হয়ে যায়। তবে ঘরের সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে দেয়ালে লাগানো বিশাল আয়না। এত সুন্দর আয়না রূপা আগে কখনো দেখেছে বলে তার মনে পড়ে না। রূপা মুগ্ধ দৃষ্টিতে আয়নায় নিজের দিকেই তাকিয়ে রইল। মতিন বলল, ঘর পছন্দ হয়েছে মা? হ্যাঁ চাচ্ছু, পছন্দ হয়েছে। আয়নাটা কি সুন্দর, বেলজিয়াম থেকে এনেছে। এত বড় আয়না আনা কি সোজা কাজ? বড় লোকের শখ বলে কথা। সাহেব বলল, দামি আয়না, তাতে কোনো সন্দেহ নেই। আমাকে দেখতেও এখানে বেশ ভালো লাগছে। হ্যাঁ, এই আয়নায় সবাইকে ভালো দেখায়। সাহেব জানতে চাইল, আমার ঘর কোনটা? সব মিলিয়ে এখানে 4টা বেডরুম। তুই বেছে নে, তুই কোথায় থাকতে চাস। আয়, তোকে বেডরুমগুলো দেখাই। সবগুলো ঘর দেখে সাহেব ঠিক রূপার বেডরুমের পাশের বেডরুমটি বেছে নিল। এই ঘরটি থেকেও আদিগন্ত বিস্তৃত হ্রদটিকে দেখা যায়। জানলা খুললেই ঘরের ভেতরে উথাল পাথাল বাতাস হুটোপুটি খেতে থাকে। রাতের খাবারটি বেশ চমৎকার,
বড় ডাইনিং টেবিলে সুন্দর করে সব সাজিয়ে রাখা। শাহেদ রূপাকে মানুষ করতে গিয়ে যে কাজে ব্যর্থ হয়েছে সেটি হচ্ছে তাকে মাছ খেতে শেখানো। খাবার টেবিলে কোনো মাছ নেই, তাই রূপার মুখে হাসি। খাওয়া শেষ হবার পর মতিন বিদায় নিয়ে চলে গেল। ভোরবেলা সে আবার খোঁজ নিতে আসবে। রূপা আর শাহেদ মিলে তাদের কয়েকদিনের বাসাটি ঘুরে ঘুরে দেখল। তাদের সবচেয়ে পছন্দ হলো লাইব্রেরি ঘরটি। ঘরের ছাদ থেকে নিচ পর্যন্ত শুধু বই আর বই। রূপা বইগুলো দেখল, বেশিরভাগই কটমটে প্রবন্ধের বই, আর বেশিরভাগই ইংরেজি। এক কোনায় একটা দামি সাউন্ড সিস্টেম। সুইচ টিপে দিতেই পাশ্চাত্য একটা ক্লাসিক্যাল মিউজিক বাজতে শুরু করলো। এখানে যে মানুষটি ছিল তার রুচির ছাপ এখানেও রয়ে গেছে। লাইব্রেরির মাঝামাঝি খুব আরামদায়ক একটা চেয়ার, আধশোয়া হয়ে পা তুলে দেবার একটা ব্যবস্থা আছে। রূপা চেয়ারটিতে বসে পা তুলে দিয়ে বলল, আব্বু, এই চেয়ারটা আমার, আগে থেকে রিজার্ভ করে রাখলাম। শাহেদ মাথা নেড়ে বলল, ওসব চলবে না, যে আগে আসবে এটা তার। তাহলে কেমন করে হবে? তুমি ঘুম থেকে ওঠো শেষ রাতে, তোমার সাথে কে পারবে? তুইও ওঠ, তোকে নিষেধ করেছে কে? পৃথিবীর মাঝে যেসব ভালো জিনিস আছে তার একটা হচ্ছে ঘুম, আমি সেটা ছেড়ে দেব? যত ভালোই হোক, বেশি কিন্তু কোনোটাই ভালো না। রসমালাই খেতে ভালো, কিন্তু একদিন তুই 2 কেজি রসমালাই খেয়ে দেখিস যে তোর কি অবস্থা হয়। রূপা তার আব্বুকে ছোট একটা ধাক্কা দিয়ে বলল, ইস আব্বু, তুমি যে কি সব বাজে কথা বলো না। তুমি যে কিভাবে অফিসে কাজকর্ম করো বুঝতেই পারি না। শাহেদ চোখ পাকিয়ে বলল, আমরা এখন ভ্যাকেশনে, খবরদার অফিসের কথা মুখেও আনবি না, ঘাড় ভেঙে ফেলবো। রাত্রিবেলা বিছানায় শুয়ে রূপা তার মাথার কাছে রাখা বইগুলো থেকে একটা বই টেনে নিল। ইংরেজি বই, নাম প্রাচীন প্রেত চর্চা। বইয়ে নানা ধরনের ছবি। এই রাত্রিবেলা সেগুলো দেখে রূপার কেমন যেন গায়ে কাটা দিয়ে উঠল। সে তাড়াতাড়ি বইটা রেখে দিয়ে তার নিজের একটা বই টেনে নিল। এটা রোমান্টিক উপন্যাস। নায়ক এবং নায়িকা কি করবে সেটা আগে থেকেই অনুমান করা যায়, তাই পড়তে বেশ লাগে। শোয়ার আগে শাহেদ রূপাকে দেখতে এলো, জিজ্ঞেস করলো, কিরে, রাতে ভয় পাবি না তো? যদি ভূত না আসে তাহলে ভয় পাবো না। এলেও পাস নে, আমি পাশের ঘরেই আছি, দরজা খোলা, ডাক দিলেই চলে আসবো। ভূতের বাবা আর 12টা বাজিয়ে ছেড়ে দেব। আচ্ছা ঠিক আছে আব্বু, একলা থেকে আমার অভ্যাস আছে। গভীর রাতে রূপার ঘুম ভেঙে গেল। ঘরের ভেতর মনে হচ্ছে কনকনে শীত, কিন্তু রূপার সেই জন্য ঘুম ভাঙেনি। তার ঘুম ভেঙেছে অন্য কোনো কারণে, কিন্তু কারণটা কি সে সেটা ধরতে পারছে না। আর তার কেন যেন মনে হতে থাকে খুব অশুভ একটা ব্যাপার কোথাও ঘটছে, কোনো একটা ভয়ঙ্কর মন খারাপ করা ব্যাপার, কিন্তু সেটা কি সে ধরতে পারছে না। কম্বল মুড়ি দিয়ে শুয়ে অকারণে সে ভয়ে ঠক ঠক করে কাঁপতে থাকে। একবার তার ইচ্ছে করে আব্বুকে ডাকে, কিন্তু তার সাহস হচ্ছে না। কম্বলের ফাঁক দিয়ে সে বাইরে তাকালো। ঘরের ভেতর আবছা অন্ধকার। সেই অন্ধকারে শুধু আয়নায় এক ধরনের ঔজ্জ্বল্য। মনে হয় এটি বুঝি আয়না নয়, এটি একটি অশরীরী জগতের দরজা। এর অন্য পাশে অন্য একটি অশুভ জগৎ রয়েছে। অসংখ্য অশরীরী প্রাণী যেন এই দরজার সামনে দাঁড়িয়ে আছে, ঘরের দরজা ভেঙে এই পৃথিবীতে প্রবেশ করার জন্য তারা অপেক্ষা করছে। রূপা কম্বল দিয়ে নাক মুখ ঢেকে শুয়ে রইল। তার মনে হতে লাগলো ঘরের ভেতরে কেউ একজন দীর্ঘশ্বাস ফেলছে। অতৃপ্ত কোনো একজন সেই মানুষটার দীর্ঘশ্বাস শুনতে পাচ্ছে। একেবারে যেন
বুক ভাঙা দীর্ঘশ্বাস। রূপা তার ভেতরে কম্বল দিয়ে নিজেকে আপাদমস্তক ঢেকে থরথর করে কাঁপতে লাগলো। পরদিন নাস্তার টেবিলে শাহেদ তাকে জিজ্ঞেস করল, রূপা, রাতে ভালো ঘুম হয়েছিল? হ্যাঁ। রূপা তার টোস্টে মাখন লাগাতে লাগাতে তাকে উত্তর দিল, তবে তবে কি রাত্রে যখন ঘরে ভূত এসেছিল তখন একবার ঘুম ভেঙে গিয়েছিল। শাহেদ হাসি হাসি মুখে বলল, এসেছিল নাকি ভূত? কেন এসেছিল? ভোট চাইতে? ভূতেদের ওয়ার্ড কমিশনার ইলেকশন হচ্ছে নাকি? রূপা গম্ভীর মুখে বলল, আব্বু, মোটেও ঠাট্টা করছি না। গভীর রাতে আমার ঘুম ঠিকই ভেঙে গিয়েছিল, আর তখন আমি কেমন একটা নিঃশ্বাসের শব্দ শুনতে পেয়েছি, আর আয়নাটা থেকে আলো বের হচ্ছে দেখলাম। শাহেদ হা হা করে হেসে দিল। তখন রূপার কাছেও ব্যাপারটা বেশ হাস্যকরই মনে হলো। তারপর এসে চেষ্টা করলো, তুমি আমার কথা বিশ্বাস করছো না? কে বলেছে করছি না? তাহলে তাহলে কি? তোমার মেয়ের ঘরে ভূত হাঁটাহাঁটি করে এবং লম্বা লম্বা দীর্ঘশ্বাস ফেলে, সেটা শুনে তোমার দুশ্চিন্তা লাগছে না? শোন, লম্বা লম্বা দীর্ঘশ্বাস ফেলে দুঃখী ভূতেরা, এদের ভয় পাওয়ার কিছু নেই। যদি খ্যাপা কিংবা বদরাগী ভূত আসে তখন না হয় দেখা যাবে। এই সময় গেটে গাড়ির শব্দ হলো। শাহেদের বন্ধু মতিন চলে এসেছে। ভূতের আলোচনাটা আপাতত বন্ধ হয়ে গেল। শাহেদ যদিও বলেছিল সে দিনরাত বিছানায় শুয়ে শুয়ে গল্পের বই পড়বে, কিন্তু দেখা গেল যে হ্রদ এবং পুরনো বন্ধুকে পেয়ে তার নানা রকম শখ জাগিয়ে উঠেছে। মাছ ধরার নানা রকমের সরঞ্জাম কোথায় পাওয়া যায় সেটা নিয়ে আলোচনা শুরু হলো, এবং দুপুরবেলার দিকে দুই বন্ধুকে গভীর মনোযোগ দিয়ে ছিপ পেতে মাছ ধরতে দেখা গেল। রূপা এর আগে কখনো কাউকে ছিপ দিয়ে মাছ ধরতে দেখেনি। ব্যাপারটা কিভাবে করা হয় সেটার জন্য সে প্রথমে খানিকটা কৌতূহল নিয়েই অপেক্ষা করলো, কিন্তু কিছুক্ষণের মাঝেই আবিষ্কার করলো পৃথিবীতে এর চাইতে নিরুত্তেজক আর কোনো ব্যাপারই হতে পারে না। দুজন বয়স্ক মানুষ একটি কথাও না বলে কিভাবে ঘন্টার পর ঘন্টা ফাতনার দিকে তাকিয়ে ধৈর্য ধরে বসে থাকতে পারে, রূপা সেটা ভেবেই পেল না। খানিকক্ষণ গাছের ছায়া বসে থেকে শেষ পর্যন্ত রূপা বাসার ভেতরে ফিরে যায়। বিছানায় আধশোয়া হয়ে তার আব্বুর যে জিনিসগুলো করার কথা ছিল রূপা সেটাই করতে শুরু করে। একটা বই খুলে বসে। বইটি খানিকটা ঢিলে ঢালা প্রকৃতির। পড়তে পড়তে কখন ঘুমিয়ে পড়ল তার মনে নেই। তার ঘুম ভাঙল ঝুম দুপুরে, যখন কিছুক্ষণের জন্য সব কিছু কেমন যেন মন্থর হয়ে আসে। রূপা জানলার কাছে দাঁড়িয়ে দেখল আব্বুর বাল্য বন্ধু মতিন নেই। আব্বু একা গভীর মনোযোগ দিয়ে ফাতনার দিকে তাকিয়ে আছেন, তবে আগের মতো শির দ্বারা সোজা নয়, খানিকটা হেলে পড়েছে। রূপা বাইরে যাবে কিনা চিন্তা করল, কিন্তু তার কেমন যেন আলস্য লাগলো। এটা আসলেই পুরো বাড়ি কিনা কে জানে, কিন্তু পুরো বাসাটায় কেমন যেন একটা ছমছমে ভাব আছে। রাতের বেলা ঠিক বোঝা যায়নি, কিন্তু ভর দুপুরে সেটা কেমন যেন স্পষ্ট হয়ে এসেছে। রূপা বিছানায় হেলান দিয়ে মাথার কাছের তাক থেকে গত রাতের বইটা টেনে নিল। প্রাচীন প্রেত চর্চার উপরের বই। রাত্রিবেলা দেখতে বেশ ভয় ভয় করছিল, ভর দুপুরে দেখতে কোনো অসুবিধে নেই। বইটা খুলতেই হঠাৎ টুক করে একটা কাগজ নিচে পড়ল। রূপা নিচু হয়ে কাগজটা তুলে নেয়। রুল টানা একটা ভাঁজ করা কাগজ। ভাঁজ খুলতেই দেখা গেল একজনের কাঁচা হাতের লেখা। রূপা কৌতূহল নিয়ে সেটা পড়তে শুরু করলো। তার আগে দুই হাত মুষ্টিবদ্ধ, ডান হাতের ওপর বাম হাত বুকের ওপর ক্রস করে চেপে রাখো, এইটা সে পড়ল। চোখ বন্ধ করে
37 বার মৃত মানুষের নাম উচ্চারণ করো। চোখ খুলে আয়নার দিকে তাকাও। দৃষ্টি নিবদ্ধ করো বহু দূরে। পেছনের দৃশ্য ঝাপসা হয়ে মিলিয়ে যাবে। তখন আয়নায় নিজের মুখের দিকে তাকাও।